ভালো খবর দিয়ে শুরু করতে চাই। তার কারণ হলো যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার চূড়ান্ত দিন ছিল। আর আমাদের সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াত ইসলামী মনোনীত অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ উনি কিন্তু আজকে সংসদ সদস্য যে নির্বাচন সেই নির্বাচনে যুক্ত হওয়ার জন্য তিনি মনোনয়নপত্র কিন্তু ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং তিনি কিন্তু খুবই ভালো একটা মানে অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আজকের দিনটা গেল এবং আমাদের সিরাজগঞ্জ ৩ আসনে এখন পর্যন্ত ৩টি মনোনয়নপত্র জমা হয়েছে বলে আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি। সেটা হলো বিএনপির ভিপি আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এবং অধ্যাপক আব্দুস সামাদ আহ, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এবং খেলাফত মজলিস মামুনুল হকের যে রয়েছেন উনি আব্দুর রব মৌলানা আব্দুর রব উনি এই আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো আসলে মূলত বিষয়টা হলো যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ১১০টি আসনে যে আপনার জামায়াত ইসলামী তার শরিকদেরকে তার আসন ছেড়ে দিল এবং এর মধ্যে হাই ভোল্টেজ অনেকগুলো জায়গা ছিল সেই জায়গাগুলো কিন্তু মানে জামায়াত ইসলামী খুব সহজেই ছেড়ে দিয়েছে। আপনাদেরকে শুরুতে একটা ভিডিও দেখাতে চাই যেটা হাসনাত আব্দুল্লাহর যে কুমিল্লার যে আসনটি ছিল সেই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য উনি প্রায় ১ বছর যাবত বিভিন্ন কষ্ট পরিশ্রম মেহনত করে নানান প্ল্যান পরিকল্পনা করে শেষ মুহূর্তে এসে বিশাল বড় একটা স্যাক্রিফাইস করলেন। সেই স্যাক্রিফাইস করার ফলে আজকে যে অবস্থা সেই অবস্থাটা ওনার যে মনোভাব সেটা কিন্তু তিনি বলতেছিলেন। তো চলেন আমরা একটু সেই বক্তব্যটা একটু শুনবো ওনার কাছ থেকে তারপরে আমরা কথা এগোবো। আমি আপনাদের দেবিদ্বারের প্রশ্নে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এই প্রিয় দেবিদ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার অংশীদার যেন আমিও হতে পারি, সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ অসাধারণ একটা ব্যাপার ছিল, কারণ দেখেন এখানে যে বক্তব্যটা উনি রাখলেন এর অন্যান্য দলে যেখানে মনোনয়নের জন্য মারামারি খুনোখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে সেই জায়গায় জামায়াত ইসলামীর এই যে প্রার্থী উনি কত সহজে স্যাক্রিফাইসটা করলেন। ওনার কথাগুলো দেখেন, উনি বলল দেশ এবং জাতির স্বার্থে, শুধু তাই নয় জুলাই আন্দোলনের জন্য জুলাইয়ের জন্য তিনি স্যাক্রিফাইস করতে দেশের জন্য স্যাক্রিফাইস করতেন তিনি রাজি আছেন। আপনি এরকম বাংলাদেশি একটা রাজনৈতিক দল দেখাইতে পারবেন না যারা নিজেদের কষ্ট পরিশ্রমের মাধ্যমে এইরকম ভাবে গঠন করে একটা জায়গা একটা আসন এত সময় এত অর্থ এত কিছু করে তারপরে শেষ মুহূর্তে এসে তার শরিকদেরকে ছেড়ে দেওয়া, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। চলেন হাসনাত আব্দুল্লাহ কি বলছে এটা একটু আমরা শুনি এবং হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যটা সেটা একটু আমরা শুনবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে দুর্নীতি বিরোধী আজাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে, আগের ৮ দল ছিল, তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য। তো আজকে আমরা কুমিল্লা ৪ দেবিদ্বার থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমি হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন জমা দিয়েছি। আজকে এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সহ বাংলাদেশ জামাতে ইসলামের দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহীদ স্যার। আরও উপস্থিত আছেন এখানে দেবিদ্বারের অন্যান্য জামাতে ইসলামের পৌর নেতাকর্মী, এখানে অন্যান্য পৌর জামাতের নেতাকর্মী আছেন, উপজেলার নেতাকর্মীরা আছেন, ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা আছেন। একই সাথে সাথে যিনি দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন এবং যিনি এর আগেই জনগণের ভোটে নির্বাচিত, ফেসিবাদের সময়ে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, জননন্দিত এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন দীর্ঘ অনেক দিন, সাইফুল ইসলাম শহীদ ভাই
উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম, আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট, দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। উনি যে উদারতার পরিচয় দিয়েছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। সেক্ষেত্রে দেখা যায় নিজের যেই পরিশ্রম ত্যাগকেই বড় করে দেখা হয়, কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে উনি দেবিদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে। আমরা জানি যে একটা নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি, কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই। এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে উঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সবসময় কৃতজ্ঞ থাকব, কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখবো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে। এখানে আসলে হাসনাত আব্দুল্লাহর যে কথাগুলো শুনলাম, উনি আসলে মূল্যায়ন করেছেন, উনি শিক্ষিত মানুষ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আমরা অনেকভাবে অনেক জায়গায় শুনেছি, আসলে অত্যন্ত ভালো মানুষ। আসলে জামায়াত ইসলামের বাইরে জামায়াতের লোকজনও যাদেরকে সমর্থন দেয় বা মোটামুটি ভালোবাসে বলা চলে, সেরকম একজন হলো এই হাসনাত আব্দুল্লাহ। তো হাসনাত আব্দুল্লাহ যখন এই আসনটি যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তখন কিন্তু এই জামায়াত ইসলামীর যে প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ, ওনার কথাগুলো কিন্তু তিনি বারবার বলছিলেন, ভালোভাবে বলছিলেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ সারাটা বছর ভরা টাকা পয়সা সময় কষ্ট সবকিছু দিয়ে গুছায়া এনে তারপরে এসে কি হয়েছে, তারপরে উনি মূলত এই আসনটা ছেড়ে দিলেন দলের জন্য, জোটের জন্য, এবং দলের একমাত্র একটা কথা শুনে, মানে একবার বলেছে ছেড়ে দাও, উনি ছেড়ে দিয়েছেন। মানে আপনি কি বলবেন, মানে এটা বলার কোনো ভাষা নাই। জামায়াত ইসলামীর যে নেতা কর্মী যারা রয়েছেন, ওনারা যে এইভাবে যে মানে স্যাক্রিফাইস করতে পারেন, যেটা ধারণার বাইরে। বাংলাদেশে এইরকম রাজনৈতিক দল আপনি পাবেন না, এটা 100% গ্যারান্টি। কারণ এইভাবে অন্যান্য দল আমরা কিন্তু দেখেছি, আজকেও রেল লাইন উপড়ে ফেলার ঘটনা আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে আমরা যে বিষয়টা দেখেছি যে আপনার কফিন মিছিল আমরা দেখেছি, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আমরা কিন্তু করতে দেখেছি। কিন্তু বাস্তবতা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একদমই স্পষ্ট, একদমই কিন্তু পরিষ্কার, এবং সব ধরনের সকল ধরনের যে ছাড়, সেই ছাড়টা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মানে দিতে পারে। বা জামায়াত ইসলামীর যে আপনার যে এই যে একটা মানে কি বলবো, এটাকে দলীয় শৃঙ্খলা বলা উচিত। তো দলীয় শৃঙ্খলার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো এরকমই শুধুমাত্র ওখানে কিন্তু নয়, সারা বাংলাদেশে কিন্তু এইভাবে 110টি আসন ছেড়ে দিয়েছে। 110টি আসন ছেড়ে দেওয়ার মধ্যে এখানে অন্যতম ভিপি নূরের জায়গায় কিন্তু আচ্ছা, আমরা আসলে বিএনপি নিয়ে কথা বলবো না, আমরা শুধুমাত্র কথা বলবো হচ্ছে জামায়াত ইসলামী নিয়ে। তো জামায়াত ইসলামী এখানে যেখানে এই যে আপনার নাহিদ ইসলামকেও কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ছাড় দিয়েছে। এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের একটা জয়ের একটা সুযোগ ছিল। এছাড়াও এই যে 30টি আসন যে ছেড়ে দেওয়া হয়েছে, 30টি আসনের মোটামুটি সবগুলোতে কিন্তু জেতার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু জামায়াত ইসলামীর যে প্রার্থীরা রয়েছে, তারা ন্যূনতম একটু চিন্তা না করে দলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের বৃহত্তম যে স্বার্থ, সেই স্বার্থটাকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু এই কাজটা করেছেন। এবং আমাদের সিরাজগঞ্জের ভিতরেও একটা আসন, সিরাজগঞ্জ 6 যে আসনটি রয়েছে, সেই আসনটিও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সাইফ মুস্তাফিজকে, এবং এখানেও কিন্তু জামায়াত ইসলামীর শক্তিশালী একজন প্রার্থী ছিল। তো এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দেশের অনেক জায়গায় কিন্তু এরকম, যদিও এখানে এই যে 110টি আসনের ব্যাপারে বলা হচ্ছে, এটা নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে, কারণ এখন পর্যন্ত এই সংখ্যাটা নিশ্চিত করা হয় নাই, অফিসিয়ালি নিশ্চিত করা হয় নাই। তার একটা বড় কারণ হলো, আপনাদেরকে আমি দেখাই, যেখানে চ্যানেল আই এর যে নিউজটা ছিল, সেই নিউজে কিন্তু দেখানো হয়েছিল যে ওই যে আপনার জামায়াতে ইসলামীর যে প্রার্থী রয়েছেন, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হলো যে এই যে ঝালকাঠি 1 আসন,
ঝালকাঠি ১ আসনের যে বিশিষ্ট আপনার অনলাইন অ্যাক্টিভিটিস এবং অনলাইনে ব্যাপক রকমের জনপ্রিয় ডক্টর ফয়জুল হক। এই ডক্টর ফয়জুল হক এখানে কিন্তু আপনার চ্যানেল আই নিউজ করেছে যে এখানে ডাক্তার এনসিবির প্রার্থী কি যেন নাম, ডাক্তার কি নাম জানো, ওনাকে দিয়েছে। কিন্তু বাস্তবিকভাবে আমরা কিন্তু এটা নিশ্চিত হয়েছি যে ঝালকাঠি ১ আসনে ফয়জুল হকই আছেন এবং তিনি নিজেও মাত্র কিছুক্ষণ আগেই তিনি ফেসবুকে কিন্তু এই তথ্যটা নিশ্চিত করেছেন। তো এরকম ভাবে আসলে ১১০টা আসন যে বলা হচ্ছে, এখানে আসলে অনেক কম বেশি হওয়ার একটা প্রবলতম সম্ভাবনা আছে এবং প্রবলতম সম্ভাবনা হওয়ার কারণেই মূলত এখন পর্যন্ত ১১০টাকে আপনি নিশ্চিত বলতে পারেন না বা ১১০টা নিশ্চিত বলার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। তো যাই হোক, এখন মূলত বিষয়টা হলো যে এই যে ১১০টা আসন, এটা নিয়ে আসলে অনেক জায়গায় অনেকের মধ্যে হতাশা কাজ করতেছে। অনেক মানুষ অনেকেই মানে বলার চেষ্টা করতেছেন যে এটা একটু বেশি ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো এটাই যে ছাড়তে হবে। ছাড়তে হবে কি কারণে? যেহেতু জামায়াত ইসলামী ক্ষমতার রাজনীতি যেটা সেটা কিন্তু করে না। ক্ষমতার রাজনীতি যেটা সেটা কিন্তু জামায়াত ইসলামী করে না। জামায়াত ইসলামীর যে রাজনীতি, সেই রাজনীতিটা হলো কিসের রাজনীতি? দেশের জন্য রাজনীতি, দেশের মানুষকে ভালোবাসার রাজনীতি, দেশকে গড়ার রাজনীতি। এখানে স্বার্থের কোনো বিষয় নেই। আপনাদেরকে আমি একটা বিষয় মনে করে দিতে চাই, সেটা হলো যে আমিরে জামায়াত কিন্তু একটা কথা বলছিল যে যদি জামায়াত ইসলামীর কোনো এমপি নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ যদি বাড়ে তাহলে তাকে কঠোর জবাব দিতে হবে এবং তিনি এটাও গ্যারান্টি দিয়েছিলেন যে জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে তাদের সম্পদ তো বাড়বেই না, উল্টো আরো কমবে। তার মানে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, দেশের মানুষকে ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সুস্পষ্টভাবে জামায়াত ইসলামী সকলের সামনে তুলে ধরতেছে এবং এই যে আসনগুলো ছেড়ে দিল, দেখেন ১১০টা আসন, এই 10টা আসন যদি বিএনপি ছেড়ে দিত তাহলে কি অবস্থা হতো? দেশে কিন্তু রীতিমতো গৃহযুদ্ধ বেঁধে যেত। কিন্তু জামায়াত ইসলামীর কিন্তু এই ঘটনাটা মোটেই নাই। জামায়াত ইসলামীর যে প্রার্থীগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে দায়িত্বশীলতার যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু খুব ভালোভাবে দিয়েছেন এবং তার প্রশংসা অনেকেই করেছেন। তার মধ্যে আপনার এই একজন সাংবাদিককে আমরা একটু দেখাতে চাই। দেখেন, একজন সাংবাদিক এই জামায়াত ইসলামীর যে মূল্যায়নটা রয়েছে সেই মূল্যায়নটা করেছেন। তিনি হচ্ছে আপনার মাহবুব মুকুল। উনি বলছেন যে জামায়াতের শতাধিক নেতা ১ বছর পরিশ্রম করে নীরবে বসে গেল, টু শব্দটি বন্ধ করলো না। এর মধ্যে অনেক আসন নিশ্চিত বিজয়ের সম্ভাবনাও ছিল। এখানে জামায়াত ইসলামীর সফলতা। তো এই বিশিষ্ট সাংবাদিকের যে একজন কথা, এই কথাটাই মূলত আমি মনে করি যে জামায়াত ইসলামীর জন্য একটা সত্যিকার অর্থেই বিজয় হয়ে গেছে। কারণ একটা শৃঙ্খলাপূর্ণ একটা দল, যে এমন শৃঙ্খলা, যে শৃঙ্খলায় তার সর্বস্ব দিয়ে কাজ করা জিনিসটাকে তারা ছাড় দিতে, ত্যাগ করতে প্রস্তুত, এইরকম একটা দল তারা এই যে ইমানি পরীক্ষা দিল। আপনি আমাকে বলেন বাংলাদেশে কোন দল আছে এইভাবে নিজেদেরকে মানে ইমানি পরীক্ষাটা দিয়ে টিকতে পারবে? এখানে এই যে জামায়াত ইসলামীর যে এই যে ১১০ জন নিজেদের যে এত বড় একটা স্যাক্রিফাইস করলো, এই স্যাক্রিফাইসের মাধ্যমে জামায়াত ইসলামী নিজেদেরকে সফলতম দল সেটা কিন্তু সেটা মানে মনে করতেই পারে। সেই সাথে দেশবাসীর সামনে এটা একটা মেসেজ যে এইরকম একটা দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশটা কোথায় যাবে? একবার চিন্তা করুন, যে দলের নেতা কর্মীরা এত কঠোরভাবে, এত কড়াকড়ি ভাবে আপনার দলীয় শৃঙ্খলা মানে, দলের কথাগুলো মানে, দলের সবকিছু এভাবে মেইনটেইন করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় ওই দেশটা 100% এগিয়ে যেতে বাধ্য এবং অবশ্যই এই দেশটা এগিয়ে যাবে এবং ওই দেশকে আটকানোর মতো কোনো ক্ষমতা আর কারো নেই। এটা আপনি বলতে পারেন যে এটা একটা নিশ্চিত একটা ব্যাপার। তো এখন বিষয়টা হলো যে জামায়াতে ইসলামীর যে যে ছাড়টা, এই ছাড়টা কিন্তু আসলে আপনি আর কোথাও পাবেন না। আমি আরেকটা প্রমাণ এখানে দিয়ে দিতে চাই, সেটা হলো যে দেখেন, আমি ইতিমধ্যে যেটা বললাম যে অন্যান্য দলের অবস্থাটা হলে কি হতো। এখানে দেখেন, রেল লাইন উপড়ে ফেলেছে বিএনপির। আপনার এটা কিন্তু আজকের খবর, ২৯শে ডিসেম্বর ২০২৫ সালে ঢাকা ময়মনসিংহের যে রেল লাইন ছিল সেই রেল লাইনটা কিন্তু উপড়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা এবং এর কারণ হলো মনোনয়ন নিয়ে সমস্যা। এর আগে কিন্তু আমরা ওই যে গণ অধিকার পরিষদের রাশেদের ওখানে আপনার কফিন মিছিল দেখেছি। তারপরে এই মাত্র আমি একটা দেখাইলাম যেটা ব্যারিস্টার ফুয়াদ যে নির্বাচনটা করতে চান,
সেই আসনে কিন্তু ব্যারিস্টার ফুয়াদের উপর কি ধরনের আক্রমণ করা হলো, পরবর্তীতে কিন্তু ফুয়াদ কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেল চ্যানেল 24 এর যে সংবাদ, সেই 24 এর সংবাদ অনুযায়ী ব্যারিস্টার ফুয়াদও নির্বাচন করতেছে জামায়াত ইসলামীর হয়ে। তো এবি পার্টির যে সাধারণ সম্পাদক সেই ফুয়াদ, উনি কিন্তু বিএনপির নয় জামায়াতের হয়ে নির্বাচন করতেছেন। তো এখানেও কিন্তু কোনো কথা, কোনো টু শব্দ হচ্ছে না। এই যে বিষয়গুলো, এরকম একটা সুশৃঙ্খল একটা দল, সেই সুশৃঙ্খল দল যদি ক্ষমতায় আসে তাহলে 100% বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে পিছনে ফেলার কোনো সুযোগ নাই, কোনো বিষয় নাই। তো সর্বশেষে আমি আপনাদেরকে আমাদের সিরাজগঞ্জ 3 আসনের আজকে যে মনোনয়ন জমা দেওয়া হয়েছে, সেই মনোনয়ন নিয়ে আমাদের অধ্যাপক আব্দুস সামাদ কিছু কথা বলেছেন। আমরা একটু তার কথা একটু শুনবো এবং তার বক্তব্যটা একটু শুনে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো চলেন আমরা একটু ওনার বক্তব্যটা শুনি। এসে আমাদের মনোনয়নপত্র জামাত ইসলামের মনোনয়ন পক্ষ থেকে আমি আমার মনোনয়নপত্র দাখিল করলাম। তো আমি সার্বিক পরিবেশে উপজেলার নির্বাচন কর্মকর্তা যারা আছেন, সহকারী রিটার্নিং অফিসার সহ এবং নির্বাচন কর্মকর্তা, সেখানে আমরা অত্যন্ত মনোরম এবং খুব সুন্দর পরিবেশে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। ওনারাও যারা এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা অত্যন্ত তাদেরকে আন্তরিক পেয়েছি এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর সাথে আমরা আচরণবিধিকে মেনে নেই। আমাদের সেখানে সহকারী ট্রেনিং কর্মকর্তার কাছে দেওয়ার সময় আমাদের 5 জন, আমি সহ 5 জন, সেটাকে আমরা করেছি। আমাদের যদিও আরও সাথে লোকজন ছিল, তারা নিচে ছিল, বাইরে ছিল। তো এইভাবে আমরা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল, তার একটা নমুনা আমরা এখানেও দেখালাম। আর আমার যে নির্বাচন আসন রায়গঞ্জ এবং তারাস উপজেলা, এই উপজেলার সম্মানিত সকল ভোটারদের কাছে আমার এই প্রত্যাশা যে ইনশাল্লাহ আমি মনোনয়নপত্র দাখিল করেছি এবং পিছনের সময়গুলোতে তফসিলের আগে যে জনগণের সাথে যোগাযোগ করেছি, তাতে করে রায়গঞ্জ এবং তারাসের সকল সম্মানিত ভোটারগণ, আমি তাদের মধ্যে যে উদ্দীপনা এবং আমার প্রতি যে সমর্থন আমি পেয়েছি, এই জন্য তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে বিজয়ী করবে, এটা শক্তিশালীভাবে আমি প্রত্যাশা করি। আর এছাড়াও আমাদের পুঁজি হচ্ছে যে আমাদের মধ্যে সততা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এবং সর্বোপরি আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথাকে ভেবেই জনগণকে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে ইনশাল্লাহ আমরা তাদেরকে যথাযথ সেবা দেব। উন্নয়নের ক্ষেত্রে আমরা করব, যখন যেখানে জনগণের যেই এলাকায় যে ধরনের সমস্যাগুলো আছে, সেটা রাস্তাঘাট হোক, ব্রিজ কালভার্ট সহ অন্যান্য, এমনকি বেকার সমস্যার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব যে এখন যারা এমপ্লয়ি আছে আরও বেশি কীভাবে বেকার কর্মসংস্থান করা যায়, এসব বিষয়গুলো আমরা জনগণের সাথে মত বিনিময় করেছি এবং আমরা তাদের কাছে পথ উন্মুক্ত করেছি যে ইনশাল্লাহ আমরা এভাবে করতে পারবো। আমরা বিশ্বাস রাখি যে আমাদের যদি জনগণ, আমরা প্রত্যাশা করি যে জনগণ আমাদেরকে অবশ্যই দেবে, তো আমরা বিজয়ী হলে জনগণকে সাথে করে নিয়ে আমরা এই দেশটাকে নতুন করে গড়ে তুলব এবং সংস্কার, ইনসাফপূর্ণ, মানবিক, সকল নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার সহ সকল অধিকার আমরা নিশ্চিত করব। আর সকল নাগরিক রাষ্ট্রের কাছে তারা সমান অধিকারী, রাষ্ট্রের কাছে তাদের পাওয়ারা সকলের জন্য সমান। এজন্য একটি ইনসাফপূর্ণ, মানবিকতাপূর্ণ এবং কল্যাণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠানের কাজ করব, যেখানে শান্তি বিনষ্ট করে, জীবন সম্পদ এবং মান সম্মানের আঘাত এবং তাদেরকে অনিরাপদ করে, এগুলো আমরা প্রতিহত করে তদস্ত। আচ্ছা, তো এখানে আসলে আমরা যেটা শুনলাম, তো অধ্যাপক আব্দুস সামাদ উনি আসলে এই যে মনোনয়ন পত্র এটা জমা দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়া উনি জানাচ্ছিলেন। তো বাস্তবতা হলো আসলে সিরাজগঞ্জ, যে আমাদের যে সিরাজগঞ্জ 3 আসন, রায়গঞ্জ, তারাস, সলঙ্গা, এই আসনটা ইতিমধ্যে বেশ ভালো রকমের অশান্ত হয়ে গেছে। প্রায় ভাঙচুর, মারামারি, খুন, হ্যাঁ, মোটামুটি চুরি ডাকাতি সবই চলতেছে, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার উন্নয়নের জন্য অধ্যাপক আব্দুস সামাদের মতন একজন লোক, এরকম একজন শিক্ষিত এবং ধার্মিক একজন মানুষ এবং মসজিদের ইমাম পর্যন্ত, উনি কিন্তু মসজিদের ইমাম, তো সব দিক থেকে উনি কিন্তু একজন যোগ্য একজন মানুষ। এই মানুষ যদি সিরাজগঞ্জ 3 আসনে যদি আসেন, তাহলে সত্যি সত্যি কিন্তু মানুষের বড় ধরনের একটা পরিবর্তন, ভাগ্যে কিন্তু পরিবর্তন আসবে, এটা নিশ্চিত। আর এর কারণ হলো যে ওনার আশেপাশে আমাদের সিরাজগঞ্জ 3 আসনের যে মানুষগুলো আছে, এখানে যারা এমপি নির্বাচিত হয়, তাদের কিন্তু একটা সমস্যা হয়।
তাদের সমস্যাটা হলো এই, তারা নির্বাচিত হলে আশেপাশে একটা বলয় তৈরি হয়। এই বলয়টা হলো অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়ঙ্কর একটা বলয়। এই বলয়টা মানুষের কিভাবে ক্ষতি করে এটা যদি বলা হয়, তাহলে এটার সোজা সাপটা জবাব হলো এই বলয়টা, যে এই যে খৈটিয়াল নেতা, আমাদের সিরাজগঞ্জের আমার এলাকার ভাষা বলে খৈটিয়াল নেতা, হ্যাঁ, যাদের কোনো কাজ নাই, যাদের কোনো চাকরি বাকরি নাই, যাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তাদের কাজই হলো এমপির পিছে পিছে ঘুরু ঘুরু করা, এবং এমপি থেকে ওই কখনো টেন্ডারবাজি, কখনো রাস্তাঘাটের কাজ, বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়া, অথবা গরিব মানুষের নামে যে চাঁদাগুলো দেওয়া হয়, ওই চাঁদাগুলো গরিব মানুষকে না দিয়ে তার নিজের নামে, তার বইয়ের নামে বিধবা ভাতা, তার বইয়ের নামে বয়স্ক ভাতা, তার নিজের নামে, এই সমস্ত উল্টাপাল্টা কর্মকাণ্ড করে একটা বলয় তৈরি করে, একটা দুর্নীতি তৈরি করে, এবং যার কারণে এলাকায় উন্নয়ন তো দূরে থাক, সাধারণ মানুষের যে চাওয়া সেই জিনিসটা কিন্তু হয় না। তো অধ্যাপক আব্দুস সামাদের আশেপাশে এই ধরনের কোনো লোকের সুযোগই নেই। আপনি দেখেন তার আশেপাশে যে লোকগুলো আছে, এই লোকগুলো প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই কর্মব্যস্ততার মধ্যে থাকে, প্রত্যেকেই নির্দিষ্ট পেশা রয়েছে, প্রত্যেকেই কিন্তু ইনকাম করে খায়, বরং এরা নিজেদের ইনকামের টাকার একটা অংশ একদম মানুষের কল্যাণের জন্য নিয়মিতভাবে দান করেন। তো এরকম একটা লোক যদি আপনার এই আমাদের এই আসনে যদি আসে, তাহলে 100% আমাদের সিরাজগঞ্জ ৩ আসন এটা বদলে যাবে, এলাকার মানুষের ভাগ্য বদলে যাবে। এবং যেটা অধ্যাপক আব্দুল সামাদ নিজেই বলেছেন যে এলাকা বেকার সমস্যার সমাধান করবেন। আপনি খেয়াল করে দেখেন, আমাদের এলাকায় একটা সময় দূর দূরান্ত থেকে মানুষ এসে কাজ করত। আমরা তাঁত শিল্পের কথা আপনাকে ভুলে গেছি। ধানগড়া বাজারে আগে খট 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 শব্দ অভাবে আসলে ঢুকাই যেত না। ধানগড়া যে গ্রাম রয়েছে, মহেশপুর রয়েছে, আশেপাশে লক্ষ্মীগোলা রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে কাজ করতে আসতো। এখন কেউ কাজ করতে আসে না। কারণ কি? কারণ হলো এখানে যে মানে এই যে কাজগুলো ছিল, যে এই কাজগুলো সরে গেছে, এদেরকে সুযোগ সুবিধা দেয়নি, চান্দাবাজি, ধান্দাবাজি, বিভিন্ন একটা কেউ একটা ব্যবসা তৈরি করছে, একটা বাড়ি যদি কেউ করতে যায় সেখানে চান্দা দিতে হয়। হ্যাঁ, আবার আজকে একটা নিউজ দেখলাম, আমাদের একজন মানে স্থানীয় একজন বিএনপি নেতা, উনি ভিকারুননিসা না, এটা আপনার কি বলে আপনার ওই যে অনার্স কলেজ যেটা রয়েছে, ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজে 1500 গাড়ি বালু দেওয়ার কথা, সেই জায়গায় নাকি মাত্র 10 গাড়ি বালু পাওয়া গেছে। মানে চিন্তা করুন, 1500 গাড়ির কাছে পাওয়া গেছে মাত্র 10 গাড়ি বালু। আর বাকি যে এইগুলা কোথায় গেল? 100 গাড়িও না, 50 গাড়িও না, 500 গাড়িও না। মানে আপনি কত কি পরিমাণ দুর্নীতি এই সিরাজগঞ্জ ৩ আসনে আপনি ধারণাও করতে পারবেন না। এখানকার মানুষজনগুলোর মধ্যে সমস্যা, নিরাপত্তার তো খুবই বাজে অবস্থা। যে কোনো জায়গায় দেখা যায় যে চুরি ডাকাতি, হ্যাঁ, একটু রাত ৮টার পরে যদি কোনো মানে একটা অটো, যে আমাদের এলাকায় যে অটো চলে না, অটোওয়ালাকে যদি বলেন রাতের ৯টা বাজে একটু দেখা গেল যে বর্মগাছা যাইতে, অথবা যদি বলেন যে একটু কুড়িগাতি যাইতে, অথবা যদি বলেন যে একটু ভিতর দিকে কোথাও যাইতে, তারা যাবে না। তার কারণ হলো এই অটোওয়ালাদের, এই গরিব দুঃখী অটোওয়ালাদের মেরে ফেলে, মেরে তাদের অটো ছিনতাই করে নিয়ে যায়। এত ভয়ঙ্কর একটা অবস্থা এখানে কিন্তু বিরাজ করছে। এবং ব্যবসায়িক লোক কেউ যদি ৩-৪ লাখ ৫ লাখ টাকা কেউ মানে যাচ্ছে নিয়ে, কোনো লোক যদি শোনে, তাহলে তার থেকে টাকা ছিনতাই করে নিয়ে নেওয়া হয়। কয়েকদিন আগের ঘটনায় সিরাজগঞ্জ আমাদের ধানগড়া যে বাস স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে ৪ লক্ষ টাকা, ১ টাকা ২ টাকা নয়, দিনের আলোকে ৪ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। এবং সেই টাকা কি করা হয়েছে সেটার জন্য কিন্তু মামলা হয়েছে। তো এই যে অপরাধের একটা রাজত্ব, এই যে অপরাধ, এই অপরাধটা কিন্তু খুব ভয়ঙ্কর। এলাকায় আবার কিশোর গ্যাংও কিন্তু খুব, আপনি দেখবেন যে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট পোলাপান, যাদের স্কুল কলেজে পড়াশোনা করার কথা, তারা চাঁদাবাজিতে ব্যস্ত, তারা আধিপত্য বিস্তারে ব্যস্ত, এই সমস্ত অপকর্মগুলো তারা কিন্তু করছে। তো এই জিনিসগুলোর কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে এলাকায় ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না। এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। শুধু তাই নয়, যদি আমাদের এলাকায় কোনো একটা বয়স্ক ভাতা যদি করা হয়, যদি একটা মানে একটা ভাতা কার্ড কেউ যদি চায়, তার ওই নেতার পিছনে, নেতা তো দূরে থাক, নেতার যে ৪ নাম্বার নেতা, ৩ নাম্বার ৫ নাম্বার পিছনের যে নেতা, তার পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যায়। ২০০০, ৫০০০, ১০০০০ করে টাকা দিতে হয়, তারপরেই কিন্তু ওই ভাতা কার্ডটা পাওয়া যায়। এত মারাত্মক, এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এলাকায়। তো এই পরিস্থিতিটা ঠিক করতে গেলে অধ্যাপক আব্দুস সামাদকে খুবই প্রয়োজন,
খুবই প্রয়োজন, কারণ তিনি একজন ন্যায় নীতিওয়ালা একজন মানুষ, এবং তার মধ্যে আদর্শ রয়েছে। তিনি আল্লাহ ভীরু একজন মানুষ, একজন আলেমে দিন। তার দ্বারা অন্যায় হতে পারে না, অন্যায় হবে না, এবং এলাকার মানুষ সুরক্ষিত থাকবে, এটা 100% নিশ্চিত গ্যারান্টি দেওয়া যায়, কারণ তিনি ওইভাবে আসতেন। আর যদি বলেন অভিজ্ঞতার কথা, উনি আন্তর্জাতিকভাবে সমগ্র বিশ্বে উনি কিন্তু নিজের সুনাম ছড়িয়েছেন নানান ভাবে, এবং নানান জায়গায় আপনার বিভিন্ন আপনার কর্মসূচির সাথে যুক্ত, এবং বিশেষ করে ইসলামী ব্যাংকের যে শরিয়া বোর্ড রয়েছে সেই বোর্ডের সাথে পরিচালনায় যুক্ত, এবং শুধুমাত্র তাই নয়, না দলীয় যে পাওয়ার সেটাও কিন্তু বিশাল, কারণ বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কর্ম পরিষদ সদস্য রয়েছে সেই কর্ম পরিষদ সদস্যরা অন্যতম একজন কিন্তু এই অধ্যাপক আব্দুস সামাদ, এবং ওনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু মিলিয়ে উনি কিন্তু চাইলে উনি কিন্তু আসলে সম্ভাবনা কিন্তু ব্যাপক একজন এমপি হওয়ার জন্য। আমাদের আসনে এর আগে ছিলেন মরহুম মান্নান তালুকদার। উনি বারবার নির্বাচিত হয়েছেন, কিন্তু উনি কিন্তু কখনো মন্ত্রী হতে পারেন নাই। এটা খুবই দুর্ভাগ্যের একটা জায়গা, কারণ উনি আসলে জনকল্যাণে কাজ করেছেন, বর্তমানে কি করতেন সেটা বাদ। কিন্তু অধ্যাপক আব্দুস সামাদ উনি একজন পিএইচডি হোল্ডার, উনি একজন শিক্ষিত মানুষ, বিশাল অভিজ্ঞতা আছে। দল এটা জেনে বুঝে তারপরেই কিন্তু তাকে দিয়েছে, এবং যখন ওনাকে এখানে দিয়েছে তার মানে কি দলের একটা বড় পরিকল্পনা রয়েছে। তো আমাদের এই অধ্যাপক আব্দুস সামাদ ভাই উনি যদি নির্বাচিত হন, তাহলে হয়তো সিরাজগঞ্জ ৩ আসনের মানুষ প্রথমবারের মতন মন্ত্রিত্ব পেতে পারে, এবং এটার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো জামায়াত ইসলামী যদি নির্বাচিত হয় তাহলে আমরা মন্ত্রিত্ব পাবো, এটা আমরা মোটামুটি আন্দাজ করতেই পারি সব দিক থেকেই। তো আমরা যারা সিরাজগঞ্জ ৩বাসী আছেন তাদেরকে কিন্তু সব দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে। এই যে মাদক নিয়ে ২-৪টা কথা বলাই লাগে, মাদক কিন্তু বর্তমানে ব্যাপক পরিমাণে বেড়ে গেছে আমাদের এলাকায়। আবার অনলাইন জুয়া, এটা তো অভাব নাই, এটা নিয়ে আরো খারাপ হবে। প্রশাসন অনলাইন জুয়া নিয়ে কোনো ব্যবস্থাই করে নাই, অথচ এই সিরাজগঞ্জ ৩ আসনে এই রায়গঞ্জ তালাশ এলাকায় অনলাইন জুয়ার চোটে কতগুলো পরিবার যে ধ্বংস হয়ে গেছে, কতগুলো পরিবার যে খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছে তার কোনো শেষ নাই, অথচ এখন পর্যন্ত কোনো জুয়া রোগকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নাই। আর এই পরিবারগুলো যে এত বাজে অবস্থার মধ্যে আছে, যে সীমাহীন কষ্টের মধ্যে আছে। তো যা হোক, এখন বিষয়টা হলো যে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকে অবশ্যই এই বিষয়টা সচেতন ভাবে নিতে হবে, এবং এলাকার জন্য বেটার হবে কে, এবং এই যে উল্টাপাল্টা নেতা দিয়ে এলাকার ন্যায় বিচার দূর করা, আর যারা যারা করতে পারতেছে না, ন্যায় বিচার ঠিক মতন করতে পারে না, বা এই যে সুবিচার নিশ্চিত করতে যারা পারবেন, এই সমস্ত নেতাদের ভোট দেওয়া দরকার। ভোট দিতে হবে, তারা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, আপনার আমার সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারবে, এবং মানুষের কল্যাণে কাজ করতে পারবে। এই সমস্ত লোককে দিতে হবে। আসলে আবেগকে আপনি প্রাধান্য না দিয়ে যেটা বিবেক, যেটা সত্যি সত্যি কাজে লাগে সেটা, এবং যে আল্লাহর কাছে দায়বদ্ধ, তার দ্বারা কিন্তু কোনো অন্যায় হতে পারে না। যে আল্লাহর কাছে নিজের বিবেক, নিজের ঈমান দায়বদ্ধ, তার দ্বারা কোনো অন্যায় সম্ভব না। তো সেরকমই একজন মানুষ কিন্তু অধ্যাপক আব্দুস সামাদ। উনি জিতলে সব দল, সব মতের মানুষ ভালো থাকবে, সব এলাকার মানুষ ভালো থাকবে, কারণ তার দ্বারা অন্যায় সম্ভব নয়, এবং এটা কোনোভাবেই সম্ভব না। সেই সাথে জামায়াত ইসলামীর দ্বারা তো সম্ভবই না, কারণ এটার মধ্যে যে এই যে নেতাগুলো আছে, এটার মধ্যে যে এই যে আপনার মানে এই যে জামায়াত ইসলামীর যে আপনার এই যে বিভিন্ন ধরনের যে লোকগুলো আছে, এই লোকগুলো কিন্তু আসলে খুবই মানে অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। আমি ইতিমধ্যেই বলেছি যে জামায়াত ইসলামী আপনি বেকার কোনো নেতা পাবেনই না, বেকার কোনো নেতা পাবেন না, বেকারিত্বের কোনো সুযোগই নাই। ঠিক আছে? তো এই কারণে জামায়াত ইসলামীতে আপনারা যদি দেখে শুনে ভোট দেন, এবং অধ্যাপক আব্দুস সামাদকে যদি ভোট দেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার যেটা রাষ্ট্রীয় অধিকার সেটা আপনি পাবেন, এবং আপনার অধিকারের জন্য কারো পিছু পিছে দৌড়াতে হবে না। আপনি যদি প্রমাণ চান, যদি বলেন যে ভাই প্রমাণ দেন, প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। প্রমাণ হলো দেখেন, এই যে গত 15 মাস হয়ে গেল প্রায়, এই 15 মাসের মধ্যে জামায়াতে ইসলামীর হাতে যতগুলো বয়স্ক ভাতা আসছে, ভিজিটিং কার্ড আসছে, বা এই যে আপনার বিধবা ভাতা আসছে, এই যে কার্ডগুলো আসছে, বিভিন্ন চালের কার্ডগুলো আসছে, আপনি একটু একটু খোঁজ নিয়ে দেখবেন যে জামায়াত ইসলামী যাদের দিয়েছে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দিয়েছে। আর অন্যদিকে অন্যান্য দলগুলো কি করেছে একটু দেখেন, তারা কত টাকা বাণিজ্য করেছে, তারা কি করেছে, আমি নিজের সাক্ষী।
আপনার 3টা কার্ড যদি একটা ওয়ার্ডের নেতার নামে 3টা কার্ড আসছে, 3টা কার্ড কি করছে, একটা নিজের নামে দিছে, একটা নিজের ছোট ভাইয়ের নামে দিছে, আর একটা দিছে নিজের বইয়ের নামে। এটাই হচ্ছে। কিন্তু জামায়াত ইসলামী কিন্তু এটা আপনি পাবেন না। এটাই হচ্ছে মানে মেইন জায়গাটা, প্রধানতম জায়গাটা। তো এই জন্য আমি আসলে কথা বলতে বলতে প্রায় আধা ঘন্টা বলে ফেললাম। কিন্তু বাস্তবতা হলো এইটাই যে জামায়াত ইসলামীকে আপনাকে নির্বাচিত করতে হবে দেশের সুশাসন নিশ্চিত করার জন্য, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং এলাকার উন্নয়নের জন্য, এবং একটা পরিকল্পিত সত্যিকারের সত্য বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমাদের জামায়াত ইসলামীকে নির্বাচিত করতে হবে। কারণ এনারা পরীক্ষিত এবং এদের নামে কোনো দুর্নীতি, কেলেঙ্কারি এসব কোনো কিচ্ছু নেই। এরা সুস্পষ্ট কিন্তু একজন পরীক্ষিত কিন্তু দেশপ্রেমিক। তো সর্বশেষ আমরা আবার একটু অধ্যাপক আব্দুস সামাদের শেষ যে বক্তব্যটা, এই বক্তব্যটা শুনে আজকের আমাদের লাইভ শেষ করব। চলেন একটু শুনি। আচ্ছা, আমাদের একটু নতুন করে যুক্ত করতে হচ্ছে। আমি একটু আপনাদেরকে লাইভটা একটু দেখাবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু আমাদের এসে আমাদের মনোনয়নপত্র জামাত ইসলাম মনোনয়ন পক্ষ থেকে আমি আমার মনোনয়নপত্র দাখিল করলাম। তো আমি সার্বিক পরিবেশে উপজেলার নির্বাচন কর্মকর্তা যারা আছেন, সহকারী রিটার্নিং অফিসার সহ এবং নির্বাচন কর্মকর্তা, সেখানে আমরা অত্যন্ত মনোরম এবং খুব সুন্দর পরিবেশে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। ওনারাও যারা এর সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা অত্যন্ত তাদেরকে আন্তরিক পেয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর সাথে আমরা আচরণবিধিকে মেনে নেই। আমাদের সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়ার সময় আমাদের 5 জন, আমি সহ 5 জন সেটাকে আমরা করেছি। আমাদের যদিও আরও সাথে লোকজন ছিল, তারা নিচে ছিল, বাইরে ছিল। তো এইভাবে আমরা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল, তার একটা নমুনা আমরা এখানেও দেখালাম। আর আমার যে নির্বাচন আসন রায়গঞ্জ এবং তারাস উপজেলা, এই উপজেলার সম্মানিত সকল ভোটারদের কাছে আমার এই প্রত্যাশা যে ইনশাল্লাহ আমি মনোনয়নপত্র দাখিল করেছি এবং পিছনের সময়গুলোতে তফসিলের আগে যে জনগণের সাথে যোগাযোগ করেছি, তাতে করে রায়গঞ্জ এবং তারাসের সকল সম্মানিত ভোটারগণ, আমি তাদের মধ্যে যে উদ্দীপনা এবং আমার প্রতি যে সমর্থন আমি পেয়েছি, এই জন্য তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে বিজয়ী করবে, এটা শক্তিশালীভাবে আমি প্রত্যাশা করি। আর এছাড়াও আমাদের পুঁজি হচ্ছে যে আমরা মধ্যে একটু কথা বলি। আপনি অধ্যাপক আব্দুস সামাদের দুই পাশে দুজন দেখেন, এক পাশে আছে ডাক্তার কামরুল ইসলাম, আর এক পাশে ডাক্তার SM মুনসুর আলী। দুইজনে কিন্তু শিক্ষিত, প্লাস দুইজনই কিন্তু ডাক্তার মানুষ, দুইজনেরই ইনকাম সোর্স আছে। মধ্যে এমপি রে রাখছে বলে মনে করেন না যে এরা দুইজন ধুমায়া কামাই ইনকাম করে খাবে, এই ধরনের লোক কিন্তু এরা না। প্রমাণটা হাতের সামনে। ঠিক আছে, তো যাও, চলেন আমরা শেষ কথাগুলো শুনি। আমরা আমাদের মধ্যে সততা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এবং সর্বোপরি আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার কথাকে ভেবেই জনগণকে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে ইনশাল্লাহ আমরা তাদেরকে যথাযথ সেবা দেব। এতক্ষণ যাবত যে কথাটা আমি বললাম যে যার বিবেক আল্লাহর কাছে দায়বদ্ধ, তার দ্বারা দুর্নীতি সম্ভব নয়, সেই কথাই কিন্তু অধ্যাপক আব্দুস সামাদ বললেন যে আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। সত্যিকার অর্থে উনি আল্লাহর কাছে দায়বদ্ধ। ক্ষেত্রে আমরা করব যখন যেখানে জনগণের যেই এলাকায় যে ধরনের সমস্যাগুলো আছে, সেটা রাস্তাঘাট হোক, ব্রিজ কালভার্ট সহ অন্যান্য, এমনকি বেকার সমস্যার ক্ষেত্রেও আমরা উদ্যোগ নেব যে এখন যারা এমপ্লয়ি আছে আরো বেশি কিভাবে বেকার সমস্যা। এই কথাগুলো কিন্তু আমি ইতিমধ্যেই বলছি, এই মাত্রই কিন্তু বলে শেষ করলাম যে আসলে উনি এলাকায় শিল্প উন্নত করতে চান এবং বেকার সমস্যা দূর করতে চান, সেই কথাগুলো কিন্তু উনি বলছেন, এবং এলাকার যে অবকাঠামো নির্মাণ সেটাও কিন্তু তিনি করতে চান। চলেন, আমি যে কথা বলছি সবগুলো উনি বলছেন। কর্মসংস্থান করা যায়, এসব বিষয়গুলো আমরা জনগণের সাথে মত বিনিময় করেছি এবং আমরা তাদের কাছে পথ উন্মুক্ত করেছি যে ইনশাল্লাহ আমরা এভাবে করতে পারবো। আমরা বিশ্বাস রাখি যে আমাদের যদি জনগণ, আমরা প্রত্যাশা করি যে জনগণ আমাদেরকে অবশ্যই দিবে, তো আমরা বিজয়ী হলে জনগণকে সাথে করে নিয়ে আমরা এই দেশটাকে নতুন করে গড়ে তুলব এবং সংস্কার, ইনসাফপূর্ণ, মানবিক, সকল নাগরিক অধিকার
ধর্মীয় অধিকার সহ সকল অধিকার আমরা নিশ্চিত করব। আর সকল নাগরিক রাষ্ট্রের কাছে তারা সমান অধিকারী, রাষ্ট্রের কাছে তাদের পাওয়া সকলের জন্য সমান। এজন্য একটি ইনসাফপূর্ণ, মানবিকতাপূর্ণ এবং কল্যাণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠানের কাজ করব, যেখানে শান্তি বিনষ্ট করে, জীবন সম্পদ এবং মান সম্মানের আঘাত এবং তাদেরকে অনিরাপদ করে, এগুলো আমরা প্রতিহত করে তদস্থলে আমরা শান্তি, নিরাপত্তা এগুলোকে সাধারণ একটা কথা বলছেন, মনের কথা বলছেন, কারণ মানুষের নিরাপত্তা নিয়ে আসলেই সমস্যা রয়েছে। আমাদের এই যে সিরাজগঞ্জ 3 আসন, এই যে রায়গঞ্জ, তারা, সলঙ্গা, এখন এই মুহূর্তে মানুষের নিরাপত্তাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ এখন রাতে চলতে ভয় পায়, এখানকার মানুষ এখন রাতে চলাফেরা করতে ভয় পায়, অর্থ সম্পদ নিয়ে চলাফেরা করতে ভয় পায়। এই কথাগুলোই বলছেন উনি। যাও চলেন শেষ করি ওনার কথা শুনে। প্রতিষ্ঠিত করব। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, এই ছিল আজকের লাইভ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল ইনশাআল্লাহ নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভাবে আসবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।